কয়েক মাস ধরে যে সর্দি কাশি জ্বর হচ্ছে, সেটা কিন্তু গত 2 বছরে আমরা যে করোনার মধ্যে দিয়ে গেছি, করোনা আবহে গেছি, তার থেকে অনেকাংশেই আলাদা। কারণ করোনা ছিল একটা বিশ্বজোড়া একটা লাং ইনফেকশন, বা বলতে পারেন যে আমাদের শ্বাসনালীর ইনফেকশন, সেটা সারা পৃথিবী জুড়ে ছিল। এবং তখন অন্যান্য যত ভাইরাস ছিল তারা একটু অবদমিত অবস্থায় ছিল, তারা সেভাবে তাদের প্রকাশ করতে পারছিল না। কিন্তু এখন করোনা যখন আমরা মোটামুটি জয় করে ফেলেছি, মনুষ্য জাতি হিসাবে, নভেল করোনা ভাইরাস যেটা কোভিড-19, সেখান থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, তখন অন্যান্য ভাইরাস যারা চুপচাপ ছিল তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। এবং এই ভাইরাসগুলো কিন্তু আমাদের সমস্ত চেনা শত্রু, যেমন ইনফ্লুয়েঞ্জা, যেমন অ্যাডেনো ভাইরাস, যেমন আগেকার করোনা ভাইরাস বা নভেল করোনা ভাইরাস, কারণ করোনাও এখন আমাদের চেনা শত্রু। তো এরকম সব ভাইরাসগুলি আমাদের মাথাচাড়া দিয়ে উঠছে, যেগুলোকে আমরা বলি আমাদের নিয়মিত আমরা যার মধ্যে থাকি, যে রোগগুলো আমাদের মধ্যে, আমাদের সংসারের মধ্যে আছে এবং আমাদের নেবারের মতো ঘুরে বেড়ায়, আমাদের সহচরী, সেরকম রোগগুলোকে আমরা বলি, ইনফেকশানকে আমরা বলে থাকি এন্ডেমিক ডিজিজ। সেই এন্ডেমিক ডিজিজের পার্ট হিসেবে, তাদের অংশ হিসেবে চলছে এখন ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনো, রাইনো, মেটানিউমো ইত্যাদি যত রকমের শ্বাসনালীর অংশগত যে ভাইরাস, তাদের সমস্ত আক্রমণ। এবং এই আক্রমণগুলো একটার পর একটা হচ্ছে, কখনো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, কখনো অ্যাডেনো হচ্ছে, কখনো একাধারে 2-3টে ভাইরাসকেও আমরা দেখতে পাচ্ছি যে পাওয়া যাচ্ছে। তো মূলত এর থেকে সমস্যা হচ্ছে খুব যারা বাচ্চা, 2 বছরের কম বয়সের বাচ্চা, তাদের ক্ষেত্রে অনেকাংশেই দেখা যাচ্ছে যে অক্সিজেনের ঘাটতি ঘটছে। কিন্তু তার থেকে যারা বড় এবং বিশেষ করে যারা অ্যাডাল্ট, মানে যাদের বয়স 12 বছরের ওপরে এবং যারা অন্যান্য কোনো বড় রোগে আক্রান্ত নয়, এরম ধরনের যারা মানুষ, তাদের ক্ষেত্রে শুধু গলা ব্যথা, কাশি এবং সর্দি জ্বর ধরনেরই হচ্ছে। তবে এক্ষেত্রে একটি জিনিস আমরা ভীষণভাবে পাচ্ছি যে কাশি কমতেই চাইছে না, অনেক দিন ধরে কাশি চলছে। এবং এই দমকা কাশি বেশ কিছুদিন ধরে চলা, মানে ধরুন কিছুদিন কমে গেল, তারপরে আবার বেড়ে যাচ্ছে, আবার কমছে, আবার বাড়ছে, এভাবে বাড়া কমার মধ্যে দিয়েই আমাদের কাশির সঙ্গে ঘর করতে হচ্ছে। প্রায় 15 দিন থেকে শুরু করে অনেকের ক্ষেত্রে 1.5 মাস অবধি কাশি কিন্তু চলছে। এবং একের পর এক অনেক ক্ষেত্রে দেখছি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক ব্যবহার ক্ষেত্রে কিন্তু আমাদের এক্ষেত্রে একটু রাশ টানা উচিত। আমরা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহারের যথেষ্ট সঙ্গত কারণ পাই, তবেই আমরা ব্যবহার করব। এবং ওষুধের দোকান থেকে দুমদাম একটা করে অ্যান্টিবায়োটিক কিনে তার কোর্স কমপ্লিট না করে 1-2টি ট্যাবলেট খেয়ে ছেড়ে দেওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর হিসেবে আসতে পারে। কারণ সেক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকটা পরবর্তীকালে কিছুদিনের জন্য কাজ নাও করতে পারে। এবং আমার যে ব্যাকটেরিয়া ঢুকলো, যেটাকে আমি অল্প অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে হাফ মেরে রেখে দিলাম, অর্ধেক মারলাম, সেই মৃতপ্রায় ব্যাকটেরিয়া যদি আমার থেকে আরেকজনের মধ্যে ঢোকে, সে কিন্তু আমার পাওয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে যাবে। সুতরাং এভাবে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট ছড়াচ্ছি। এবং এই ছড়ানোর পিছনে কিন্তু আমাদের মানে বোকার মতো দুমদাম ওষুধ কিনে খাওয়া এবং সেটিকে ঠিকমতো কোর্স কমপ্লিট না করে যাওয়া, এগুলো মূলত দায়ী। সুতরাং আমাদের এই ব্যাপারে সংযত হওয়ার প্রয়োজন আছে।